বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। জাকার্তা থেকে ওড়ার পর সাগরে বিধ্বস্ত হওয়া ইন্দোনেশিয়ান যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স চিহ্নিত হয়েছে। বাংলাদেশে ঢাকার এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তির মা এক বার্তায় অনুরোধ করছেন তার ছেলেকে যেন বিচারের আগে ধর্ষক বা হত্যাকারী হিসাবে চিহ্নিত করা না হয়। এ ব্যাপারে আইনি নির্দেশ কি আছে, তা কতটুকু মানাই বা হচ্ছে? হাইকোর্টে এও যে রায় আছে, মিডিয়া ট্রায়াল যে করে পুলিশ পক্ষ তাদের যে দেখায়, এগুলি ব্যাপারে কঠোর নির্দেশনা আছে, কিন্তু এখন সমস্যাটা হলো এগুলি মনিটরিং করা হচ্ছে না। শুনবেন এ নিয়ে। আর বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের অন্যতম মোসলেউদ্দিন সহ 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল, থাকবে এ প্রসঙ্গ। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে যে তারা শনিবার জাকার্তা থেকে ওড়ার পর সাগরে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটির ব্ল্যাক বক্স কোথায় আছে তা চিহ্নিত করা সম্ভব হয়েছে। 62 জন যাত্রী নিয়ে বোয়িং 737 বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো, ওই ব্ল্যাক বক্স থেকে তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে উদ্ধারকারীরা আশা করছেন। এখন পর্যন্ত সাগর থেকে বিমানটির কিছু টুকরো অংশ এবং মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। আরও শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে শনিবার সাগরে বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাক বক্স কোথায় আছে সেই জায়গাটি তারা চিহ্নিত করতে পেরেছেন। ইন্দোনেশিয়ার সেনাপ্রধান হাদি তিয়াহিয়ান্ত বলেন, ব্ল্যাক বক্স থেকে কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে, ফলে এটির অবস্থান কোথায় তা নির্ভুলভাবে চিহ্নিত করা যাবে। কর্তৃপক্ষ বলছে 10টি জাহাজ এবং 4টি বিমান এখন উদ্ধার তৎপরতায় নেমেছে। তাছাড়া বিমানটি বিধ্বস্ত হবার ঘটনায় যারা শিকার হয়েছেন তাদের শনাক্ত করার কাজও চলছে। জাকার্তার কাছে সাগর থেকে বিমানটির ভাঙা কিছু তাছাড়া বিমানটি বিধ্বস্ত হবার ঘটনায় যারা শিকার করেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ান নৌবাহিনী। জাকার্তার পুলিশ হাসপাতালের প্রধান হলেন আসেফ হেন্দ্রা ডায়ানা। তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারা কিছু যাত্রী দেহাবশেষ পাওয়া যাবার পর তারা যাত্রীদের পরিবারের কিছু সদস্যদের DNA নমুনা সংগ্রহ করেছেন। Sampai sekarang kita telah menerima laporan dari 12 keluarga korban dan তিনি বলছেন এখনো পর্যন্ত 12টি পরিবারের লোকেরা এই শনাক্তকরণ প্রক্রিয়ায় অংশ নিতে এগিয়ে এসেছেন। তারা একটি বডি ব্যাগ পেয়েছেন যাতে কিছু দেহাবশেষ রয়েছে। এটি ছিল একটি সস্তা টিকিটের এয়ারলাইন এবং বিমানটি জাকার্তা থেকে বর্নিও দ্বীপের পন্টিয়ানাকে যাচ্ছিল। জাকার্তা থেকে ওড়ার কয়েক মিনিটের পরই হঠাৎ বিমানটি খুব দ্রুত 3000 মিটার নিচে নেমে আসে এবং তারপর রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে যায়। বোয়িং 737-500 মডেলের বিমানটি 26 বছরের পুরনো। ইন্দোনেশিয়ার এয়ারলাইন্স শিল্পে নিরাপত্তা রেকর্ড নিয়ে প্রশ্ন আছে, তবে দুর্ঘটনা কবলিত এই বিমানটি ভালো অবস্থায় ছিল বলে জানাচ্ছেন এয়ারলাইন্সের একজন মুখপাত্র। Based on the information I have, the plane was in a good condition. তিনি বলছেন তাদের কাছে যে তথ্য আছে তাতে তিনি বলতে পারেন যে প্লেনটি ভালো অবস্থায় ছিল, তা পন্টিয়ানাকে ফেরার পথে ছিল। বিমানটিতে কোনো সমস্যা হবার কথা নয়, এটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রিপোর্টেও কোনো সমস্যার কথা ছিল না। বর্নিও দ্বীপের পন্টিয়ানাকে যাবার ফ্লাইটটি আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে। পন্টিয়ানাকে স্ত্রীর অপেক্ষায় ছিলেন রফিক ইউসুফ আল ইদ্রুস।
তিনি বলছেন তার স্ত্রী বিমানে ওঠার পর তার সাথে শেষবার ফোনে কথা হয়েছিল। তিনি বলছেন তার স্ত্রীর ন্যাম এয়ারে যাবার কথা ছিল, কিন্তু বিমানবন্দরে যাবার পর তাকে বলা হয় ফ্লাইট পরিবর্তন হয়েছে এবং তাকে শ্রীভিজয়া এয়ারের বিমানেই যেতে হবে। শেষ হোয়াটসঅ্যাপে তার সাথে যখন কথা হয় তখন তিনি বলছিলেন তিনি বিমানে উঠেছেন, তবে আবহাওয়া ভালো নয়। তখন তিনি তাকে বলেছিলেন যে তুমি অনেক প্রার্থনা করতে থাকো। বিমানটি কেন বিধ্বস্ত হলো তার কোনো কারণ এখনও জানা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা অন্তত একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। বিমানটির আরোহীদের কাউকে জীবিত পাওয়া যাবে এমন কোনো আশাও করা হচ্ছে না। বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন জাকার্তার উপকূলে সাগরের গভীরতা খুব বেশি নয়। কর্মকর্তারা বলছেন খুব শিগগিরই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হবে এবং তার তথ্য বিশ্লেষণ করে বিমান বিধ্বস্ত হবার কারণ জানা যাবে বলে তারা মনে করছেন। মুন্নি আক্তার। বাংলাদেশে রাজধানী ঢাকার একটি স্কুলের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তির মা গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় বিচারের আগে তার ছেলেকে ধর্ষক বা হত্যাকারী হিসাবে চিহ্নিত না করার অনুরোধ জানিয়েছেন। অভিযোগ প্রমাণের আগে কাউকে দোষী বলে চিহ্নিত না করাটা ন্যায় বিচারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু বাংলাদেশে এটা প্রায়ই দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তিকে গণমাধ্যমে সরাসরি খুনি বা ধর্ষক হিসেবে আখ্যা দেওয়া হয় কিংবা পুলিশের দ্বারা অভিযুক্তকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। তো অভিযুক্ত ব্যক্তির এই যে অধিকার, সেটার সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা হয়েছে, আর এই ধরনের তাকে মিডিয়ার সামনে উপস্থিত করা, যাকে অনেকেই বলেন যে মিডিয়া ট্রায়াল, এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বিচার এবং ওই ব্যক্তির সুনামের ওপরে? শুনুন এ নিয়ে শাহনাজ পারভিনের প্রতিবেদন। বাংলাদেশে প্রায়শই দেখা যায় খুব আলোচিত কোনো অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বাবার নাম, এমনকি বাড়ির বিস্তারিত ঠিকানা সহ ছবি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। অন্যদিকে খুনি, ধর্ষক, ডাকাত বা ছিনতাইকারী শব্দগুলো লিখে প্রায়শই গ্রেফতার ব্যক্তির গলায় ঝুলিয়ে সাংবাদিকদের সামনে হাজির করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক নীনা গোস্বামী বলছেন, বিচার প্রক্রিয়া শুরুর আগেই কাউকে অপরাধী সাব্যস্ত করলে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সে সময় কোনো সুযোগ থাকে না। কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার হয় তার নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে। আইনে যতক্ষণ পর্যন্ত ডিফেন্ড করার সুযোগ না আসে ততক্ষণ পর্যন্ত তো সে নিজেকে ডিফেন্ড করতে পারে না। যে কোনো মানুষের ডিফেন্ড করতে তাকে দেওয়াটাই হলো মানবাধিকারের সর্বোচ্চ নিশ্চিত করতে হবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে। কিন্তু তার আগেই কাউকে, এই মধ্যবর্তী সময়টাতে অনেক ক্ষেত্রেই দেখেছি যে আগেই তাকে, যে কোনো ব্যক্তিকে আগে দোষী সাব্যস্ত করে তাকে বিভিন্নভাবে ট্যাগ লাগানো হয়। এটা আইনের দৃষ্টিতে এবং মানবাধিকারের দৃষ্টিতে এটা খুবই অন্যায়। ঢাকায় ইংরেজি মাধ্যম স্কুলের যে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে তার নাম ও ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, যা বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ। অবশ্য সেই ছবি পরে সরিয়েও ফেলা হয়েছে, কিন্তু বিচার প্রক্রিয়া শুরুর আগেই গ্রেফতার ও অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে উপস্থাপন করা বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত মিডিয়া ট্রায়ালের কারণে বিচারের আগেই অনেক সময় অভিযুক্তরা জনমনে দোষী হিসেবে চিহ্নিত হয়ে যান। সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম বলছেন, অভিযুক্ত ব্যক্তির অধিকার সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা আছে? আমার জানা মতে কোনো আইন নাই, একটা নারী শিশু ছাড়া। সংশোধিত শিশু আইন ও নারী শিশু নির্যাতন আইনে কিছুটা প্রভিশন আছে, কিন্তু আমাদের ওর আগে, এই দুটো আইন আসার আগেই আমাদের হাইকোর্ট ডিভিশনের বেশ কয়েকটা রায় আছে। সেখানে বলা হয়েছে, যেমন শিশু যদি আসামিও হয়, কোনো মামলায় যদি আসামি হয় তাকে আসামি বলা যাবে না, তাকে শিশু বলতে হবে। এবং যদি কোনো নারী হয় তার ছবি প্রকাশ করা যাবে না, তার নাম প্রকাশ করা যাবে না। হাইকোর্টে এও যে রায় আছে, মিডিয়া ট্রায়াল যে করে পুলিশ পক্ষ তাদের যে দেখায়, এগুলি ব্যাপারে কঠোর নির্দেশনা আছে, কিন্তু এখন সমস্যাটা হলো এগুলি মনিটরিং করা হচ্ছে না। এছাড়া 2012 সালে একজন বিচারক ফেন্সিডিল সহ আটকের পর পুলিশ তাকে গণমাধ্যমের সামনে হাজির করলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে গ্রেফতার বা সন্দেহভাজন হিসেবে আটকের পর কোনো ব্যক্তিকে যেন গণমাধ্যমের সামনে হাজির না করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি মানা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক কাবেরী গায়েন বলছেন, গণমাধ্যমের কারণে প্রায়শই অভিযুক্ত ব্যক্তির পরিবারও চাপের মুখে পড়ে। তিনি মনে করেন এতে বিচারও ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রায়শই দেখা যায় যে খুবই উত্তেজিত রিপোর্টিং করা হয়, তার ছবি যেভাবে চলে আসে, তার পরিবারকে নিয়ে যেভাবে টান দেওয়া হয় এবং যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেটা কাঙ্ক্ষিত না। তার মানবিক যে অধিকার আছে একটা রাষ্ট্রের, তার যে জীবনযাপনের যে অধিকার, তার যে পরিবার আছে, তারপরে তাদের আত্মীয় স্বজন আছে, আসলে মানবিকতার পরিপূর্ণ হয়ে যায়। যত যাই ঘটুক না কেন, মানে মব যাই বলুক না কেন কিংবা মিডিয়া যাই বলুক না কেন, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, ময়নাতদন্তের ভিতর থেকে ঠিকভাবে বের হয়ে আসে। পুলিশ এবং যারা কেসটাকে ডিল করছেন তারা যেন চার্জকে ঠিকভাবে ফ্রেম করেন এবং বিচারটা যেন ঠিকভাবে হয়। গণমাধ্যম যেন তার দায়িত্বশীল ভূমিকা পালন করে। অন্যদিকে খুব চাঞ্চল্যকর আলোচিত অপরাধের ক্ষেত্রে সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ধরনের জনমত তৈরি হয়, সেই প্রেক্ষিতে অভিযুক্তর অধিকার প্রসঙ্গে কথা বলাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। শাহনাজ পারভিন, আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের অন্যতম রিসালদার মুসলিম উদ্দিন খান সহ 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। গত 5ই জানুয়ারি এ সংক্রান্ত গেজেট জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যা রোববার প্রকাশিত হয়। এর ফলে মুসলিম উদ্দিনকে দেয়া মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব এবং মুক্তিযোদ্ধা বলে তার যে সনদ সেই দুটি বাতিল হয়ে গেল। সরকার বলছে আসছে 26শে মার্চ সরকার মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে। এই ব্যাপারে আরও জানাতে এখন ঢাকা স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাইয়েদা আক্তার। সাইয়েদা, এই ব্যাপারে বিস্তারিত কি জানা যাচ্ছে এই যে রিসালদার মুসলিম উদ্দিন খানের সনদ বাতিল সম্পর্কে? পুলক, গত 19শে নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় সাবেক সেনা কর্মকর্তা মুসলিম উদ্দিন খান সহ মোট 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয় এবং সেই অনুযায়ী যাচাই বাছাই করার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলছিলেন যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুসলিম উদ্দিন খানের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধে বীরত্বসূচক যে খেতাব তিনি পেয়েছিলেন সেটিও বাতিল হয়ে যাবে। এছাড়া বাকি 51 জনের বিরুদ্ধে অসত্য তথ্য প্রদান এবং তথ্য গোপন করার অভিযোগে তাদের সনদ বাতিল করা হয়েছে। এই 52 জনের বিরুদ্ধে এখন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো সাইয়েদা, তাদের নাম এই যে যেখানে এখন তাদের যে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে সনদ ছিল সেটা বাতিল করা হয়েছে, তালিকায় তাদের নাম এসেছিল বা কিভাবে? তাহলে পুলক, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মুসলিম উদ্দিন খানের নাম সেনা গেজেট অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর সদস্যদের যে তালিকা তাতে অন্তর্ভুক্ত ছিল। 2003 সালের 6ই সেপ্টেম্বর মুসলিম উদ্দিন খানের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে 2020 সালের 15ই ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের পলাতক 4 জন খুনি শরীফুল হক ডালিম, মুসলিম উদ্দিন, রাশেদ চৌধুরী এবং নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের যে খেতাব সেটি স্থগিত করেছে হাইকোর্ট। এদের মধ্যে 1 জন বীর বিক্রম, 1 জন বীর উত্তম এবং 2 জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত রয়েছেন। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 1998 সালের 8ই নভেম্বর এই 4 জনের সহ মোট 15 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার দায়রা জজ আদালত। এরপর 2009 সালের 19শে নভেম্বর আপিল বিভাগ সেই মামলার চূড়ান্ত রায় দেয়, কিন্তু মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম ছিল আর তাদের সনদও বাতিল করা হয়নি এর আগে। তো এই যে অনেকের আসলে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠার পর সেটা আবার বাতিল হয়েছে, এই যে বাতিল হওয়া, এটার কারণ হিসাবে কি বলা হচ্ছে? পুলক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনি আমাকে বলেছেন যে বাংলাদেশে এই পর্যন্ত মোট 7,000-এর বেশি মানুষের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে। বিভিন্ন সময় যারা নিয়ম বহির্ভূতভাবে তদন্ত ছাড়াই গেজেটভুক্ত হয়েছেন, যাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সত্যতা নিয়ে অভিযোগ এসেছে, তাদের ব্যাপারে যাচাই বাছাই এবং তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি বড় অংশের বিরুদ্ধে তথ্য গোপন এবং অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অনেকের ভাতা এবং সম্মানীয় ফেরত দিতে বলা হয়েছে। তবে যাদের
তবে যাদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যারা ব্যবস্থা নেননি, অর্থাৎ ভাতা বা সম্মানী হিসেবে তারা যেটি পেয়েছেন সেটি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেননি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মন্ত্রী আমাকে জানিয়েছেন। এবং বিভিন্ন সময় এই যে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বা তাদের বিভিন্ন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে ধরনের সমালোচনা এবং কথাবার্তা হয়েছে সেটির প্রেক্ষাপটে সরকার এখন মুক্তিযোদ্ধাদের একটি তালিকা যাচাই বাছাইয়ের কাজ করছে। আগামী 30শে জানুয়ারি এ নিয়ে চূড়ান্ত একটি শুনানি অনুষ্ঠিত হবে বলে মন্ত্রী আমাকে জানিয়েছেন এবং এরপর আগামী 26শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। সায়েদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন বিবিসি বাংলার সায়েদা আক্তার। আপনারা শুনছেন সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময়ে সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারতের সময় 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নিচ্ছেন বলেই মনে হচ্ছে। 10 দিন পর হতে যাওয়া এই অভিষেক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যোগ দেবেন না বলে জানিয়েছেন। জো বাইডেনের নির্বাচনী বিজয় অনুমোদনের পথ আটকে দিতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে মাইক পেন্স এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্পকে অমান্য করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এখন দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা জানিয়েছেন তারা সোমবার এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। কাতারে আফগান সরকার এবং তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা আবার শুরু হচ্ছে, তখন আফগানিস্তান জুড়ে সহিংসতায় অন্তত 15 জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান নিমরুজ প্রদেশে এক বিমান হামলায় 12 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তালেবান যোদ্ধারা এই হামলার লক্ষ্য ছিল বলে বলা হচ্ছে। রাজধানী কাবুলে এক বোমা হামলায় নিহতদের একজন হচ্ছেন সরকারের জনপ্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র। প্রেসিডেন্ট আশরাফ ঘানি এসব হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দোষারোপ করে শান্তির প্রতি তাদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছেন। বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো জানিয়েছেন আগামী বছরের শেষ নাগাদ হয়তো একটি নতুন সংবিধান তৈরি সম্ভব হবে। রুশ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি গণভোটে এই সংবিধান অনুমোদন করা হয় তাহলে তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, সামনের মাসে বেলারুসের গণপরিষদে এই গণভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। নতুন বছরের ছুটিতে বিরোধীদের প্রতি রোববারের বিক্ষোভ বন্ধ থাকলেও আজ তা আবার শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের সরকারি যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেসব বিধিনিষেধ ছিল তা ওয়াশিংটন তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করায় একে স্বাগত জানিয়েছে তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ইউ এই ঘোষণার জন্য তার আমেরিকান প্রতিপক্ষ মাইক পম্পেওর প্রশংসা করেন। পররাষ্ট্র দপ্তর বলছে, অনেক দশক আগে কমিউনিস্ট চীনকে খুশি করার জন্য এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ড বলে দাবি করে। ট্রাম্প প্রশাসনের একেবারে শেষ 2 সপ্তাহে পররাষ্ট্রনীতিতে এই পরিবর্তন এলো এবং এটা প্রায় নিশ্চিতভাবেই চীনকে ক্ষুব্ধ করবে বলে মনে করা হচ্ছে। শুনছিলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়লেন মাসুদ হাসান খান। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। করোনা ভাইরাসের পর আজই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল বাংলাদেশে এলো। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলটি এখন ঢাকায়। রোববার সকাল 10:30টায় ঢাকায় নেমেছে ক্যারিবিয়ানরা। মহামারীকালে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় এবং বাংলাদেশের প্রথম সিরিজ। এই সিরিজ দিয়ে 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। 3 দফায় করোনা ভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজের। রোববার অর্থাৎ আজ হবে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা হবে তৃতীয় দিন এবং সপ্তম দিন হবে তৃতীয় পরীক্ষা। প্রথম 3 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবিয়ানদের। পরের 4 দিন নিজেরা অনুশীলন করতে পারবেন। ওদিকে আজ ঢাকায় অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট সিরিজকে সামনে রেখে আজই প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের ক্রিকেটাররা কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট সিরিজে উইকেট কেমন হবে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম খান। টেস্টিংয়ে যেরকম আমাদের উইকেট থাকে আমরা ওইভাবেই উইকেটটা রাখবো, নর্মালি যেভাবে আপনারা দেখে আসছেন
তো আমরা ওরকম কোনো চেঞ্জ করার কোনো পক্ষপাত না। যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজে যে আপনার দল, আসলে ওয়েস্ট ইন্ডিজ ওদের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো, ওদের ব্যাকআপ প্লেয়ার অনেক ভালো। আপনি যদি এটা মনে করেন যে ওদের উইক টিম আসছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ভুল হবে যদি আমরা মনে করি। তো আমরা টিম নিয়ে চিন্তা করছি না, আমরা আমাদের স্ট্রেংথ নিয়ে চিন্তা করছি। যেহেতু নেগেটিভ আছে তো সেটা নিয়ে আমরা অ্যাডভান্টেজ তো পাবোই। আমরা ওটা সরকারিভাবে কথা আলাপ আলোচনা করে যেটা আমাদের জন্য ভালো হবে আমরা সেটা করার চেষ্টা করব। সিডনি টেস্ট জমজমাট একটি পঞ্চম দিনের অপেক্ষায় আছে। সিডনি টেস্টের চতুর্থ দিন আজ শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার জয় পেতে প্রয়োজন 8টি উইকেট, ভারতের প্রয়োজন 309 রান। অস্ট্রেলিয়া 312 রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। স্টিভ স্মিথ প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও 81 রান করেছেন। 460 টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে উইকেটে আছেন পূজারা ও রাহানে। সিডনির মাঠে আজ একটি বড় ঘটনা ঘটেছে। বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন ভারতের ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। খেলা বন্ধ ছিল 10 মিনিটের মতো। মাঠের 6 জন দর্শককে স্থান ত্যাগ করতে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মীরা। ইংল্যান্ডে এখন চলছে এফএ কাপের লড়াই। আজ রাতে মাঠে নামবে চেলসি, ম্যানচেস্টার সিটি, টটেনহামের মতো দলগুলো। গতরাতে স্কট ম্যাকটমিনের করা একমাত্র গোলে ওয়াটফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় গ্রানাদার বিপক্ষে লিওনেল মেসির ফ্রিকিক গোলে বার্সেলোনা পেয়েছে 4-0 গোলের বড় জয়। এই ম্যাচে মেসি ও গ্রিজম্যান 2টি করে গোল করেছেন। রিয়াল মাদ্রিদ ওসাসুনার সাথে গোল-0 ড্র করেছে। ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ তীব্র তুষারপাতের কারণে মাঠেই নামতে পারেনি। ওদিকে সংযুক্ত আরব আমিরাতের দলে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পিছিয়ে গেছে। আমিরাত ক্রিকেট বোর্ড জানায় আলিশান শফুরের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে চিরাগ সুরি ও আরিয়ান লাকড়ার করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসে। আজকের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী শনিবারে। পরিবর্তিত এই সূচিতে এই ম্যাচ এখন হয়ে গেল চতুর্থ ও শেষ ওয়ানডে। এর আগে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুনছিলেন খেলার খবর। বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ বলছে যে নিহত ব্যক্তি ক্যাম্পের একজন বাসিন্দা। এর পেছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখতে এখন তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনার বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সঞ্জনা চৌধুরীর সঙ্গে। পুলক, এই বিষয়ে আমার এপিবিএনের 16 নম্বর ব্যাটালিয়নের একজন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তো তারা শনিবার রাত 3টার দিকে গোলাগুলির শব্দ শুনতে পান এবং মানুষের শোরগোলের শব্দ ভেসে আসে। পরে ভোরের দিকে ক্যাম্পের ভেতরে তারা যান এবং সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলেও তারা জানিয়েছেন। তবে হতাহত কারো গায়ে কোনো গুলির আঘাত নেই বলে পুলিশ আমাকে জানিয়েছে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ির সময় তারা আঘাত পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপরও যিনি মারা গেছেন তার মৃত্যু সঠিক কারণ কি সেটা জানতে লাশটা এখন ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকে একটি বেসরকারি সংস্থার অধীনে থাকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন নিহতের নাম নূর হাকিম বলে পুলিশ আমাকে নিশ্চিত করেছে। তার বয়স 27 বছর এবং তিনি ওই ক্যাম্পের বাসিন্দা ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটতে পারে। তবে এর পেছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখতে পুলিশ জানিয়েছে যে তারা তদন্ত করবে। তো সঞ্জনা, সম্প্রতি এই ধরনের ঘটনা রোহিঙ্গা শিবিরের ভেতরে নানা ধরনের সংঘর্ষ বা হত্যাকাণ্ড বা মাদক ব্যবসার খবর, এই ধরনের কথা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখে বেশ কয়েকবার শুনেছি। কি হচ্ছে আসলে সেখানে? পুলক, আপনি ঠিকই বলেছেন। এই গত 8ই ডিসেম্বরও কিন্তু রোহিঙ্গাদের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন একজন। এছাড়া 4 অক্টোবর, 6 অক্টোবর দুটি পৃথক গোলাগুলির ঘটনাতেও কিন্তু 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং এই যে পরপর গোলাগুলির ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে কিন্তু ক্যাম্পে থাকা যে সাধারণ রোহিঙ্গা যারা আছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে। এসব সংঘর্ষের পরে র্যাব 15-র একটি দল কিন্তু চাকমারকুল ক্যাম্প থেকে অস্ত্রসহ 9 জন রোহিঙ্গাকে গ্রেফতার করে বলে খবর প্রকাশ হয়। এটা অক্টোবরে হয়েছে। আর রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা বা চাঁদাবাজির টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষ হয়েছে, এটাই কিন্তু পুলিশ শুরু থেকেই তারা এটাই বলে আসছে। আর রোহিঙ্গা গ্রুপগুলোর অস্ত্রের উৎস অনুসন্ধান করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা টেকনাফের পাহাড়ে একটা লুকানো অস্ত্রের কারখানাও কিন্তু খুঁজে পায় এবং সেই সূত্র ধরে অনুসন্ধান করে পরে ওই যে 9 জন রোহিঙ্গাকে অস্ত্রসহ গ্রেফতার করার কথা বলা হচ্ছে তাদেরকে
গ্রেফতার করা হয়। পুলিশ আর র্যাবের ভাষ্য অনুযায়ী রোহিঙ্গাদের গ্রুপগুলো আসলে ক্যাম্পের ভেতরে নানা ধরনের অপরাধ করে এই পাহাড়গুলোতে লুকিয়ে যায়। তাদের মতে রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ আসলে সন্ধ্যার পর ক্যাম্পগুলোতে তৎপর হয়। তবে কর্মকর্তারা যেটা বলছেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান আরও জোরালো করবে। হ্যাঁ, এই যে তৎপরতার কথা যেটা আপনি বলছিলেন সঞ্জনা, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা কাঁটাতারের বেড়া দেয়া এবং পাহারা জোরদার করা এরকম ব্যবস্থা নিচ্ছেন, কারণ এই মন্ত্রী নিজেই বলেছেন যে এখানে মাদক ব্যবসা এবং মাদক ব্যবসার টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব এবং এই জন্য খুনাখুনি এরকম ঘটনা ঘটছে। তার কয়েকদিন পরেই এরকম আরেকটা ঘটনা ঘটে গেল। এরপরে এই নিরাপত্তা ব্যবস্থা এবং এটা মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ কি বলছে এখন? এটি কিন্তু গত বছর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তিনি গত বছরই কিন্তু বলেছিলেন এই কাঁটাতার বেড়া নির্মাণের বিষয়টিকে ঘিরে। এবং বুধবার সচিবালয়ে তিনি তার দফতরে সাংবাদিকদের সাথে যখন কথা বলেছেন তখন তিনি এই বিষয়টিকে আবার তুলে আনেন। এই বিষয়ে বলেছেন যে তাদের মধ্যে আলোচনাও হয়েছে, খুব শিগগিরই কাঁটাতারের বেড়া দিয়ে একটা প্রাচীর নির্মাণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য রাতে টহল বাড়ানো হবে, সিসি ক্যামেরারও ব্যবস্থা থাকবে, এসব কথাও বলেছেন। আর বলেছেন যে ক্যাম্পগুলোতে যারা অবস্থান করছেন তারা মাঝে মাঝেই মিয়ানমারে চলে যান। এমন একটি অভিযোগ তুলে তিনি বলেছেন যে ব্যবসা বাণিজ্য করার জন্য এই রোহিঙ্গাদের বিরুদ্ধে ইয়াবা চোরাচালানের অভিযোগও তার কাছে এসছে এবং মাদকের লাভ লোকসানের ভাগাভাগি নিয়েই আসলে এ ধরনের কলহ বাঁধছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে বলেছেন। তো এইসব যাতে না হয় এজন্যই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের টহল রাতে ও দিনে অব্যাহত থাকবে বা অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থাগুলো বাড়ানো সেগুলোর কথা তিনি বলেছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ক্যাম্পগুলোতে আমরা সেরকম কোনো তৎপরতা এখনো শুরু হতে দেখিনি। সঞ্জনা চৌধুরী, এবার সামাজিক মাধ্যমে বাংলাদেশের আজকের টপ ট্রেন্ডিং খবরগুলোর কথা। ধন্যবাদ পুলক। সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত একটি ধর্ষণের ঘটনা নিয়েই তোলপাড়, তবে এর সাথে আরও যে দু একটি বিষয় আলোচনায় আছে সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির, যে ঘটনাটির কথা বলছিলেন, রাজধানী ঢাকায় গত বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কিন্তু নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রায় সবখানেই। পাল্টাপাল্টি বক্তব্য আর নানা রকম খবরে বেশ একটা বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক তাই নীলা, অনেকেই কিন্তু এই খবরগুলো শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, আবার বিভিন্ন খবরের নিচের মন্তব্য করছেন। যেরকম জালাল খান লিখেছেন, অমানুষ সন্তানের দায় পিতামাতার উপরে বর্তায়। আর খালেক মিয়ার মন্তব্য, তবুও লজ্জিত না কিছু মানুষরূপী পশু, তারা এখনও মনে করে মেয়েটা দায়ী বা উভয়ই দায়ী। যেখানে অভিযুক্তের পরিবার লজ্জিত, তারা মনে করছে তাদের সন্তান দায়ী হলে শাস্তি পাক। আসলেই তিতুমির, অভিযুক্তের মায়ের একটি বক্তব্যও কিন্তু সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে, যেখানে তিনি বলেছেন তার ছেলে দোষী হলে শাস্তি পাক, তবে আগেই তাকে ধর্ষক বলাটা মেনে নিতে পারছেন না তিনি। এই খবরের নিচে রাফসান আহমেদ সুমন লিখেছেন, মেয়েটা মারা গিয়েছে তাই এত কিছু, আর যদি মারা না যেত তাহলে কি হতো সেটাও চিন্তা করা উচিত। আর সাইদুর রহমানের মন্তব্য, খুবই দুঃখজনক ঘটনা, আসল ঘটনা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। মাহমুদুন রাশেদ লিখেছেন, কার দোষ কতটুকু সেটা না খুঁজে আপনি কতটা ভুল বা সঠিক সেটা খুঁজুন। আপনি নিজে ঠিক থাকলে দেশ ঠিক, বিচার করুক আর না করুক, শেষ বিচারের দিন কিন্তু সঠিক বিচার হবেই। এরকমই একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু নীলা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। অন্যদিকে ধর্ষণ সংক্রান্ত আরেকটি খবর, বোনকে ধর্ষণের চেষ্টা করায় ছেলেকে খুন করেন বাবা মা। ঘটনাটি মুন্সিগঞ্জের। খবরে যেটি জানা যাচ্ছে যে মাদকাসক্ত অবস্থায় নিজের বোনকে ধর্ষণের চেষ্টা করায় নিজের সন্তানকে হত্যা করেছেন বাবা মা। তাদের গ্রেফতারের পর এই কথা জানিয়েছে পুলিশ। এই খবরটি নিয়ে রাসেল হাসান লিখেছেন, মাদক সেবীরা দুনিয়ার বোঝা। আর অঞ্জন দেবের মন্তব্য, কোন পৃথিবীতে জন্ম নিলাম আমরা? যদি কোনোদিন পৃথিবী ধ্বংস হয় এসব ভাইদের কারণেই হবে। শাহেদ লিখেছেন, এই পিতাকে বীরের মর্যাদা দেওয়া উচিত ছিল, তার হাতে হাতকড়া পরিয়ে জাতিকে অপমান করা হয়েছে। অনেকটা একই রকম মন্তব্য জুয়েল রানা লিখেছেন, বেকসুর খালাস দেওয়া উচিত। রেপিস্টদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে তবে এই বাপমারও বিচার হওয়ার কোনো মানে নেই। পাকিস্তানে হঠাৎ ব্ল্যাকআউট, এই খবরটিও কিন্তু বেশ আলোচনায় আছে। আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে মধ্যরাত থেকে প্রায় পুরো দেশ অন্ধকারে ডুবে যায়। পরে অবশ্য আস্তে আস্তে বিদ্যুৎ সংযোগ ফেরত পেতে শুরু করে। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচে প্রায় 1000 খানেক মন্তব্য এসেছে।
মাহমু আক্তারের মন্তব্য, এদিকে সিলেট শহরে প্রায় কারেন্ট থাকে না। কাল ছিল না ৬-৭ ঘন্টা, আজ সকাল 10:30 থেকেই কারেন্ট নেই। আর তপু লিখেছেন, এটা তো পাকিস্তানে মাঝে মাঝেই হয়। আবির চৌধুরী লিখেছেন, যে কোনো দেশের